স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। বেতন বাড়ানোর বড় উদ্যোগে যারা রাজনীতি দেখেছিলেন তারা শেষ পর্যন্ত হতাশ, কারণ আমলা শাসিত নতুন কাঠামো অন্যদেরও ক্ষুব্ধ করেছে। এসব নিয়ে আজকের আলোচনা ঘুরে বালি। কথা বলতে স্টুডিওতে আছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ডক্টর সাদাত হোসাইন, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুর্শিদ কুলি খান। স্বাগত আপনাদের। জনাব এম এ মান্নান, শেষ পর্যন্ত শিক্ষকদের কে এমন একটি অবস্থানে আপনারা নিয়ে গেলেন যেখানে শিক্ষকদের কর্মবিরতি পালন করতে হচ্ছে, পরীক্ষা বন্ধ আছে, ক্লাস বন্ধ আছে, সকল ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ। আপনারা তাদেরকে সেই সুযোগটিই দিলেন না। আমাদের শিক্ষকরা বলছেন যে তারা 2 তারিখে ঘোষণা দিয়ে 9 দিন অপেক্ষা করলেন আপনাদের জন্য, আপনারা সেই অপেক্ষা সাড়া দিলেন না। খুব রূঢ়, নিষ্ঠুর, শীতল মনে হচ্ছে আপনাদের, জনাব মান্নান। ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত কঠিন কঠিন বাংলার শব্দ ব্যবহার করেছেন। আমি বিনীতভাবে বলছি, এরকম কোনো আমাদের মানসিকতায় নয়, প্রশ্নই ওঠে না। আর আমি যতদূর জানি, এইটা আমার ধারণায় এখনও আমি বলি, আগেও কয়েকবার বলেছি যে বিষয়টা যেভাবে দেখা হচ্ছে ঠিক তা নয়। প্রত্যেকটি বিষয়ে গতকালকের আগেরকার মধ্যে আমরা একটা প্রেস নোটও দিয়েছি আমাদের মন্ত্রণালয় থেকে, পরিষ্কার বলেছি যে এই সকল বিষয়ে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করা হবে। প্রত্যেকটি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকেও একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী নিজেই বলেছে যে তারা দেখছেন, তারা যে সকল বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে শিক্ষকদের আমরা মনে করি যে শিক্ষা মন্ত্রণালয়ের আওতার মধ্যে আমরা বিবেচনা করি, তারা নিয়ে আসলে পরে আমরা বলেছি যে আমরা এটা দেখব। এবার হাইয়েস্ট পর্যায়ে আমার বড় সিনিয়র মন্ত্রী যিনি আছেন তিনি বলেছেন, আমরা বিভিন্ন সময় বলেছি যে আমরা এখানে একটা কনফ্রন্টেশন, মুখোমুখি অবস্থা, এটা আমি মনে করি বিনীতভাবে এটা অহেতুক। এখনও বিশ্বাস করি, এক মাস আগেও বলেছিলাম, আমার কেমন যেন মনে হয় এখানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না কেন এই ধরনের একটা অবস্থা হচ্ছে। আর ঠেলে দিবে কিভাবে মানুষ? কেন? শুধু তো আসলে শিক্ষকরা নয়, মানে শুধুমাত্র বিসিএস প্রশাসনের লোকেরা ছাড়া অলমোস্ট সবাই বলছেন যে এতে তাদের মর্যাদার হানি হয়েছে, এতে তাদের প্রতি সুবিচার করা হয় নাই। পে কমিশন নিয়ে এরকম কথা তো কখনো এরকম শুনি নাই। এটিও বলা হচ্ছে আপনারা ইচ্ছা করে, যেহেতু আমলাতন্ত্র আপনাদের জন্য দরকার, আমলাদের আপনাদের দরকার, তারা আপনাদেরকে সার্ভিস দিচ্ছে, শুধু তাদের কথাই আপনারা ভাবছেন। এত কঠিন কথা। ধন্যবাদ। আমলাতন্ত্র সকলেরই দরকার। পৃথিবী এমন একটা রাষ্ট্র দেখান আপনি কোথাও যে আমলাতন্ত্র নাই। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের সম্মানিত জায়গা, সেখানেও এক ধরনের আমলাতন্ত্র আছে। রেজিস্ট্রার অফিসটাকে এক ধরনের আমলাতন্ত্র নয়? বেতন ভাতা, তাদের যে চাকুরির বিধান যারা কন্ট্রোল করে, সেটা কি আমলাতন্ত্র নয়? এইটা এই ধরনের ঠিক এইভাবে এত সরলীকরণ বোধহয় করা যাবে না। এবং কে কি করে ফেললো এইরকম বলে একটা নিজের দৌড়ঝাঁপ করে নেমে গেলাম, আমাকে ওই জন্য আমি দুঃখ রাখছি। আমাদের সাথে জনাব মুর্শিদ কুলি খান এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। জনাব মান্নান, আমি সর্বশেষ আপনাকে জানতে চাই, অর্থমন্ত্রী আবারও জোরের সঙ্গেই বলছেন শিক্ষকরা না বুঝে না জেনে আন্দোলন করছেন। আপনিও প্রায় একই ধরনের কথা বললেন। এমন কি বিষয়, এমন কি রকেট সায়েন্স পে কমিশনের রিপোর্ট, গেজেটেড পে কমিশন, যেটি শিক্ষকরা বুঝছেন না বা জানছেন না? আমি আমার মন্ত্রী মহোদয়ের কথা বা ভাষার উপরে মন্তব্য করবো না। আমি কিন্তু কখনো এই ধরনের কথা এই মুহূর্তে বলিনি। আমি বলছি অহেতুক, স্ট্রংগেস্ট যে শব্দটা ব্যবহার করেছি, আমি এখনো মনে প্রায় বিশ্বাস করি অহেতুক। আমরা যেখানে বলেছি যে শিক্ষা মন্ত্রণালয় একটা রিপোর্ট নিয়ে আসুক, প্রতিবেদন নিয়ে আসুক, আমরা বসবো, কথা বলবো। মর্যাদার প্রশ্ন, সিলেকশন গেটের প্রশ্ন, নাথিং ইজ বিয়ন্ড ডিসকাশন। এখন আমরা মনে করি, বিশেষ করে উচ্চশিক্ষিত যারা আছেন আমাদের সমাজের, ইউনিভার্সিটির শিক্ষক যাদেরকে আমরা অন্য মর্যাদায় দেখি, আমরা কি বলি না বলি। আমি প্রথমও একটা আলোচনা আপনার এখানে বলেছিলাম, কেন আমরা আরোপিত মর্যাদায় কেন যাবো, আমরা অর্জিত মর্যাদা নেব। এখন আমি সেখানে আছি। আমাদের সম্মানিত শিক্ষকগণ কেন অর্জিত মর্যাদার জন্য আরোপিত মর্যাদা চান? অর্জিত মর্যাদা যাবে। ডক্টর সাদাত হোসেন, বেতন ভাতা নিয়ে তো কথা হচ্ছেই। গতকাল আমাদের প্রধান বিচারপতি, আপনি খুব খেয়াল করেন সবকিছু, সেই জন্য আপনার নিশ্চয় জানা আছে, তবু আমি দর্শকদের জন্য এটি বলছি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন নির্বাহী বিভাগ বিচার বিভাগের কাছ থেকে সব ক্ষমতা নিয়ে যেতে চাইছে। নির্বাহী বিভাগ অর্থাৎ প্রশাসন আসলেই কি সবকিছু পেতে চাইছে? বেতন কাঠামো তো এটির একটি ছাপ আছে বলছেন শিক্ষকেরা, বলছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা, বলছেন প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকেরা। আসলে আমরা তো আজকে বেতন কাঠামো আলোচনা করতে চাচ্ছি। মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য উপরে মন্তব্য করতে আমি চাই না, কারণ এগুলি ডেলিকেট। আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন যে আপনি এখানে মন্তব্য করলে এটার আর কোনো ব্যাখ্যা হবে না, অন্য কিছু হবে না, সেটা এক কথা। আমার মনে হয় এরকম গ্যারান্টি আসলে হাইয়েস্ট কোর্টের প্রধান বিচারপতির ওপেন আলাপ না করাই ভালো। তবে এখন অবশ্য নির্বাহী বিভাগ বলতে কি বোঝানো হয় সেটা এমনি পরবর্তীকালে আমরা হয়তো আস্তে আস্তে বুঝতে পারবো। নির্বাহী বিভাগ বলতে তো আসলে
প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা এবং ইয়ে বোঝায়। আপনিও কিন্তু আমি আসছি আর এই যে বিষয়টার উপরে আলোচনা করছি, আসলে এটা তো গত 4-5 মাস থেকে বহু জায়গায় বহুভাবে আলোচনা করছি। বিষয় একটাই ঘুরে ফিরে, যে সেই কি বলে মর্যাদা, তারপরে বেতন স্কেল, টাইম স্কেল, কি বলে সিলেকশন গ্রেড, এগুলি নিয়েই তো আলোচনা হয়েছে। এবং এমতেও আমার মাঝে মাঝে মনে হয় যে এত আলোচনা হয়েছে, এখন বোধহয় আমাদেরকে না ডেকে আপনি মানে ক্যাসেট বা সিডি বাজায় দিলেও মোটামুটি একই বক্তব্য আসবে। আমার মনে হয় আলোচনার কোনো পয়েন্ট কিন্তু আসলে এতদিনে বাকি নাই। আপনি খেয়াল করবেন বিভিন্ন ইস্যুটা, কিন্তু ইস্যুটা আর একটু সামাজিক ইয়েতে দেখলে ভালো হয়। গন্ডগোল কিন্তু যেটা হচ্ছে, একটা বড় ইস্যু কিন্তু বেতন কাঠামোর উপরের, অর্থাৎ স্পেশাল গ্রেড। স্পেশাল গ্রেড হচ্ছে একটা সিনিয়র সচিবদের স্পেশাল গ্রেড, আর একটা হলো মানে হাইয়েস্ট ইয়ে যারা ক্যাবিনেট সেক্রেটারি অ্যান্ড আদার্সের। দেখেন এই ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি অ্যান্ড 3 বাহিনী প্রধান, এদের আমাদের বেতন স্কেল গত 15 বছর থেকে আলাদা। আমি যখন সেক্রেটারি হয়েছি তখনও দেখছি ক্যাবিনেট সেক্রেটারি ভিন্ন ইয়ে পায়। আমি যখন ক্যাবিনেট সেক্রেটারি হয়েছি তো সেটাও তো প্রায় 14-15 বছর হয়েছে। তো সেখানেও আমার বেতন অন্যদের থেকে বেশি ছিল। প্রিন্সিপাল সেক্রেটারি ছিল আর 3 বাহিনী। তবে পার্থক্যটা ইয়ে ছিল 15,000 আর আমরা পাইতাম 16,500। এইটা নিয়ে আমি কোনোদিন কারো মুখে শুনি নাই। হয়তো যেটা হয়েছে মাত্র 5 জনে পায়, আর এদের অবস্থান মোটামুটি সুদৃঢ়ভাবে স্বতন্ত্র, এইটা নিয়ে কোনো প্রশ্ন করে নাই। গন্ডগোলটা কিন্তু শুরু হয়েছে এটা কিন্তু ইন্টারেস্টিং, এটা পে কমিশনের ঊর্ধ্বে, কিন্তু জেনারেল কাঠামোর মধ্যে নয়, 20টার মধ্যে নয়, সিনিয়র সচিবদের নিয়ে। এরা সিনিয়র সচিবরা এখন 12-13 জন হয়ে গেল। তখন অন্যরা এটার বিরোধিতা হলো, টের পাইলো। ওই যে মাঝে আমরা বলি না, অনেক কিছুই আপনি আমাদের ছাত্র অবস্থায় অনেক কিছু ভুলাই ভুলাই নিয়ে গেছেন, বুঝি নাই, কিন্তু সারা জীবন তো মানুষ বোকা থাকে না, সে তো বুদ্ধিমান হয়, তাই না? এখন বুদ্ধিমানের লোকরা টের পেয়ে গেছে যে আরে এটা তো একটা অন্য নাম করে 20 বা 12-13 জন একটু ভিন্ন স্কেল পাইতেছে। এবং এটাও কিন্তু সিনিয়র সচিবদের এখান থেকে আসে নাই, সিনিয়র সচিবদের এখান থেকে আসে নাই, এটা আসছে আসলে আর্মির ওখান থেকে। যখন মিলিটারি শাসনের সময় লেফটেন্যান্ট জেনারেলের পোস্টটা আপনার অনেকগুলি হয়ে গেল। আগে তো লেফটেন্যান্ট জেনারেলের পোস্ট একটা ছিল, 3 বাহিনীর প্রধানের, তারপরে অনেকগুলি হয়ে গেল। লেফটেন্যান্ট জেনারেলের পোস্ট যখন হয়েছে তখন সচিবদের মধ্যে একটু, কারণ এগুলি কিন্তু খুব কম্পারেটিভ ইয়ে, আপনি যা জানেন যে চাকরি আপনি করেছেন, ওই সব কাডারের মধ্যে একটা ইয়ে থাকে। সচিবরা মনে করলো যে আরে আমরা তো ঠকে গেলাম, তাহলে ওনারা চলে গেল। তার সাথে সাথে কি বলে জ্বলন্ত আগুনে গীতাহুতি দিল, আইজির পোস্টও উপরে উঠাই দিল। আইজির পোস্ট যখন উপরে উঠাই দিছে তখন তো সচিবরা বলে না এটা হইতে পারে না, পুলিশের চিফ আমাদের উপর হয়, কি করে তারা বললো আমাদেরও দিতে হবে বিভিন্নভাবে, তাদেরও মানে বোঝানোর শক্তি আছে, অ্যাক্সেস আছে, তারা মিলা টিলে 12টার মতো পোস্ট বা 10টার মতো পোস্ট হয়ে গেল। এইটাতে অন্যরা টের পেয়ে গেল, বুদ্ধিমান হয়ে গেল, তারা বললো নো এটা তো হইতে পারে না। এখন এখানে বিষয়টা হচ্ছে সামাজিক হচ্ছে কি গ্রুপ হিসাবে, আপনি গোষ্ঠী হিসাবে ইউনিভার্সিটি টিচার্স আর দ্য মোস্ট ব্রিলিয়ান্ট গ্রুপ, এটাতে আপনার কোনো সন্দেহ নাই। একাডেমিক ক্যারিয়ার হিসাবে পার্টিকুলারলি যদি দেখেন, আমি ইন্ট্রিনসিক কোয়ালিটি যাচ্ছি না, সেটা হয়তো আপনার অনেকের থেকে বেশি আছে, আমি তো আপনাকে অনেক উপরে র্যাঙ্ক করব, কিন্তু এইটা তারা মনে করে যে আমরা ব্রিলিয়ান্ট গ্রুপ, অন্তত আসলে না, এটা ঠিকই বলেছেন, তারা ফার্স্ট সেকেন্ডে তারা হয়েছে। একাডেমিক রেজাল্ট তো ব্রিলিয়ান্ট, 80% লোকের একাডেমিক রেজাল্ট, তারা মনে করে তাহলে সচিবরা তো এরা অনেকে সেকেন্ড ক্লাস আছে, অনেকের ফার্স্ট ক্লাস নাই, তো তারা আমাদের থেকে বেশি পাবে কেন? আপনি প্রশ্ন উঠতে পারেন যে আগে হয় নাই কেন? আগে হয় নাই, আমাদের সাথে যখন পরীক্ষা দিছি, আমি মান্নান যখন পরীক্ষা দিছি আমাদের থেকে তো ভালো রেজাল্ট করা, যেগুলি কমন পরীক্ষা, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট কিংবা সিএসএস, খুব বেশি লোক ছিল না, 2-1 বা আমাদের সাথে আরো যারা আমাদের থেকেও ভালো রেজাল্ট করে চাকরিতে ঢুকছে, তাদের সমান ইউনিভার্সিটি তো বেশি ছিল না, সমান কেহ কারে নাহি পারে, তারা বলতে পারতো না যে তোমরা একাডেমিক্যালি খারাপ, আমাদের থেকে তো এখন এই জিনিসটা হয়েছে, দে আর দ্য মোস্ট ব্রিলিয়ান্ট গ্রুপ, এবং আপনি সামাজিকভাবে এটা তাদের মনের মধ্যে ঢুকছে
তারা হয়তো বাইরে বলতে পারে না, এটা তো বলতে একটু লজ্জা লাগে, যে আমরা ব্রিলিয়ান্ট গ্রুপ, আমাদেরকে সবচেয়ে বেশি টাকা দিতে হবে। এইটা হলো মুদ্রা কথা, আমার মর্যাদাও দিতে হবে, মর্যাদা কারণ আমাদের আমার মনে হয় রেজাল্ট যে ভালো। একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আসছি। জনাব মুর্শিদ কুলি খান, এইবার বেতন কমিশন যিনি আহ্বায়ক ছিলেন বা যিনি বেতন কমিশনটি আসলে করেছেন, মূলত যার আমি বলতে চাই যে জনাব ফরাসউদ্দিন, যিনি বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর ছিলেন, সাবেক গভর্নর। তো সেই বেতন কমিশনের ক্ষেত্রে আমরা দেখছি যে কর্মকর্তা কর্মচারীদের আলাদা বেতন কাঠামোর দাবিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাও আলাদা দাবি দিচ্ছেন। শিক্ষক, ব্যাংকার, চিকিৎসক, প্রকৌশলী সবাই যদি আলাদা বেতন কাঠামো দাবি করেন, তা কতটা যৌক্তিক হবে? এই অষ্টম বেতন কাঠামোর আগে কিন্তু এই দাবিগুলি এত সামনে আসে নাই। এর কারণটা কি বলে আপনি মনে করেন? যে প্রশ্নটি উঠছে সেই প্রশ্নটি হচ্ছে এরকম যে টাইম স্কেল থেকে শুরু করে ওইগুলি যে বাদ দেওয়া হলো, টাইম স্কেল এবং সিনিয়রিটি যে এগুলি বাদ দেওয়া হলো, সেটি আসলে কোনো যৌক্তিক কারণ ওই কমিশন ব্যাখ্যা করেন নাই আসলে, তার ফলে এত সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল বাদ দেওয়ার যৌক্তিক কারণ গেজেটে ব্যাখ্যা করা হয় নাই। দেখুন, গভর্নর ফরাসউদ্দিন স্যার, উনি আমাদের ব্যাংকের একসময় গভর্নর ছিলেন, এবং উনি যখন কমিশনের প্রধান হয়েছেন, বাংলাদেশ ব্যাংকে আমরা সবাই আশাবাদী ছিলাম যে, কিন্তু পে কমিশন কিন্তু বাংলাদেশ ব্যাংকের জন্য একটি স্বতন্ত্র, শুধু বাংলাদেশ ব্যাংক না, ব্যাংকিং সেক্টরের জন্য একটি স্বতন্ত্র বেতনের স্কেলের সুপারিশ করেছিল। পে কমিশন কিন্তু সুপারিশকারী সংস্থা, তারা কিন্তু এটার বাস্তবায়ন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এবং আপনার মানে জানা আছে হয়তো, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু দীর্ঘদিন যাবত, সেই 20 থেকে 25 বছর যাবত ধরে, সেই গভর্নর ফরাসউদ্দিন সাহেব, গভর্নর খোরশেদ আলম সাহেব, গভর্নর আপনার সালেউদ্দিন সাহেব, গভর্নর ফখরুদ্দিন সাহেব, হ্যাঁ, এবং বর্তমান গভর্নর আতিউর রহমান সাহেব, সবাই কিন্তু বাংলাদেশ ব্যাংক তার একটি স্বতন্ত্র, এবং বাংলাদেশ ব্যাংকের যে পরিচালনা পর্ষদ, স্যারও পরিচালনা পর্ষদ ছিলেন, সবসময় কিন্তু একটি স্বতন্ত্র বেতন স্কেলের জন্য বাংলাদেশ ব্যাংক বলে আসছিল। এবং গত 3টি পে কমিশন আপনি যদি দেখেন, গভর্নর ফরাসউদ্দিন সাহেবের পে কমিশন, এর আগের পে কমিশন, প্রত্যেকটি পে কমিশনে কিন্তু সুপারিশ ছিল যে বাংলাদেশ ব্যাংক কিন্তু দেশের একটি প্রধান ব্যাংক এবং স্বতন্ত্র, দেশে কিন্তু বাংলাদেশ ব্যাংক একটি আছে, এবং এখানে যদি আমরা মেধাসম্পন্ন মেধাবী কর্মকর্তাদেরকে না আনতে পারি, তাহলে আপনি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সেই কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন না। এবং এটা কিন্তু একেবারে সরকারের বিভিন্ন পর্যায়ে থেকেও কিন্তু স্বতন্ত্র বেতন কমিশনের ব্যাপারটি যৌক্তিক যদি আমি ধরে নেই, কিন্তু যে দাবিটি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলেছেন যে এবারের বেতন কাঠামোতে তাদের একটা অবনমন ঘটেছে, সেটি কি আসলে এইটা খুবই মানে আপনার স্পর্শকাতর যে বাংলাদেশ ব্যাংকের যে এন্ট্রি লেভেল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেল, এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেলটা আগে বলা হতো ক্লাস 1 অফিসার, পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট গ্রেড, মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। এই এন্ট্রি লেভেল কিন্তু সেই পাকিস্তান আমলেও, ইভেন আপনার সিএসএস ক্যাডার থেকেও কিন্তু 500 টাকা তাদের এন্ট্রি লেভেলে বেতন বেশি ছিল। স্যার নিশ্চয়ই আমাদের সমর্থন করবেন, কারণ তদানীন্তন সময়ও কিন্তু ভালো ছেলেদের, মেধাবীদের আকর্ষণ করার জন্য। পরবর্তীতে বাংলাদেশ হওয়ার পরেও কিন্তু এটা 5th গ্রেড থেকে চলে আসছে, যেখানে বাংলাদেশ ব্যাংক একটি স্বতন্ত্র এবং আলাদা উন্নত পে স্কেলের আশা করছে, সেখানে এই এন্ট্রি লেভেলে, যেখানে ক্যাডার এবং নন ক্যাডার বলে বাংলাদেশ ব্যাংকের ওই এন্ট্রি লেভেলকে 1 গ্রেড ডাউনগ্রেড করা হয়েছে, সেখানে আপনি কিভাবে আশা করতে পারেন যে আগামীতে মেধাব সম্পন্ন ছেলেরা বাংলাদেশ ব্যাংকে আসবে? এমনিতেই আমরা রাখতে পারি না, কারণ দেখা যায় যে মেধাবী ছেলেদেরকে আমরা একটা ভালো MBA বা ভালো একটা ফাইন্যান্স বা ব্যাংকিং এর, হ্যাঁ, তারা করে কি আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যখন তাদেরকে তৈরি করা হয়, প্রাইভেট ব্যাংকে অনেক হায়ার স্কেলে তারা চলে যায়, যার ফলে বাংলাদেশ ব্যাংকে একটা মেধাশূন্যতা সবসময় বিরাজ করে। আমার মনে হয় যে এই বিষয়ে যিনি জনাব এম এ মান্নান, আপনি নিশ্চয়ই মন্তব্য করবেন। তবে পাশাপাশি আমি জনাব এম এ মান্নান, আমি ওই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাইবো যে তর্কটি আসলে বেশি করা হচ্ছে যে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল যে বিলুপ্ত করা হলো, তার আসলে কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে আসার পরে আপনি যদি এই বিষয়টার ক্ষেত্রে একটু বলেন। আর ডক্টর সাদাত হোসেন একটি খুবই ইন্টারেস্টিং জিনিসের অবতারণা করেছেন, যদিও তিনি বলছেন যে নতুন কিছু বলতে পারেন, কিন্তু এই কথাটি আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে মাঝখানে একটি পদ সৃষ্টি করার ফলে সিনিয়র সচিব, সেই দিকটাকে বলে আমরা শিক্ষকদের কাছে শুনছি কিনা যে আমাদেরকে আসলে 2 ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব এম এ মান্নান, যে বেতন কমিশনে যে এমবিগুইটি আছে, শিক্ষকরা বলছেন যে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল কেন বাতিল করা হয়েছে, এবং সেটি কিন্তু শুধু শিক্ষকরা না, আজকে জনাব এম হাফিজউদ্দিন খান বলছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, যে পেনশনারদের জন্য আসলে কিছু রাখা হয়নি। সেটি প্রতিটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে অবশ্যই দেখা যাবে, এটা আমি সবাইকে সম্মান করেই বলছি। এখনো আমি মনে করি যে বিষয়গুলো দু চারটা আছে, আমি কথা আর আপনি যদি সরি, আমি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের প্রসঙ্গটা যদি আপনাকে প্রথম যে যদি আসি, আমি যে বেতন স্কেল ভিন্ন ফর বাংলাদেশ ব্যাংক, এটা আমি আমার নিজের কথা বলছি, সম্পূর্ণ ব্যক্তিগত, সরকারি দৃষ্টিভঙ্গি নয়। আমি এখনো মনে করি ব্যাংকদের জন্য কেন সেপারেট পে স্কেল হবে, কেন হবে, বেটার হোক, বেশি পাক তার আমার এতে আপত্তি নাই, কিন্তু সরকারের যে পে স্কেল থেকে একটা ভিন্ন পে স্কেল দিতে হবে, নীতিগতভাবে আমি এর সঙ্গে একমত নই। ব্যাংকগুলো শুধু অপারেট ইন্ডিপেন্ডেন্টলি, তাদের প্রফিট এন্ড লস তারাই ঠিক করুক কত টাকা তারা বেতন দিতে পারবে। আর যদি আমাদের বেতনের সঙ্গে সরকারের ইন্টারনালি উই আর ফিক্সিং পে ফর আওয়ার ওন সার্ভেন্টস, যারা আমাদের প্রজাতন্ত্রের চাকরি করে, তাদের বাংলাদেশ ব্যাংকের লোকেরা কি আমাদের প্রজাতন্ত্রে কি চাকরি করে না? দে গেট মেনি আউট অফ আওয়ার বাজেট অ্যালোকেশনস। তাহলে কেন সেপারেট পে স্কেল আমি যাবো? তাদের ওয়ার্কিং আওয়ার যে এমন কি ডিফারেন্স আছে যেটা আকাশ পাতাল তফাৎ, লাগে পাইলট ওর এ কোল ইঞ্জিন ফায়ারম্যান সামথিং লাইক দ্যাট। তবু আমি বলছি বসে আলোচনা করে সব কিছু সমাধান করা যায়। পয়েন্ট হলো এখানে সব কিছু করা হচ্ছে কনফ্রন্টেশন, আলটিমেট মনোভাব কালকের মধ্যে করতে হবে, 3 দিনের মধ্যে করতে হবে, নাহলে আমরা এটা করবো ওইটা করবো। জুলাই মাস থেকে শিক্ষকরা বলে আসছেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা 4-5 দিন ধরে বলছেন, কিন্তু আরো বললেন কিছু পেশাজীবী সংগঠন, প্রত্যেকটা আমরা এই দেশে ইতিহাস আছে, আমরা 30-20-25 বছর আগে এই কথাগুলো শুনে আসছিলাম। সুতরাং সমস্যাটা হয়েছে এখানে দেয়ার ইজ এ কাইন্ড অফ, আমি এর আগেও বলেছি, এক ধরনের ডিফারেন্স ইন ইনফরমেশন আছে। এসিবি ঠিক ইনফরমেশন নাকি আপনার ইকোনমিস্টরা বলেন, ওনারা যেটা জানেন আমরা হয়তো পুরো এটা জানি না, আমরা যেটা পুরো জানি ওনারা হয়তো এই মুহূর্তে বিনয়ের সঙ্গে বলছি পুরোটা হয়তো জানেন না। ফরাসউদ্দিন সাহেবের রিপোর্টের মধ্যে ওই যে আপনি বলেন ইয়ের কথা, যে সিলেকশন গ্রেড এন্ড টাইম স্কেল, দে হ্যাভ কম্পেনসেটেড ফর দ্যাট ইনস্টেড অফ হ্যাভিং ভেরিয়াস কাইন্ডস অফ সিলেকশন গ্রেডস এন্ড টাইম স্কেল। আমরা বলেছি এভরি ওই যে বিল্ট ইন 5%, 7.5% একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, যেটা হুইচ শুড arithmetically compensate for the loss they are thinking. এছাড়া 10 ইয়ার্সের মধ্যে যদি একজন প্রমোশন না পায়, 10 ইয়ার্সে যদি প্রমোশন না পায়, হি উইল অটোমেটিক্যালি মুভ ইন টু হায়ার স্কেল ওদের হি প্রমোটেড অর নট। এরপরে সেকেন্ড আবার যদি 16 ইয়ার্সে তার প্রমোশন ডিউ না পায়, স্পেস নাই, জায়গা নাই, এটা সেটা, তাকে আমরা উইল মুভ টু হায়ার স্কেল। তাহলে সিলেকশন গ্রেডের আর ওই যে আরেকটা জিনিস আপনি বলেন যে টাইম স্কেলের যেটা লস তারা ভয় পাচ্ছেন, দ্যাট ক্যান বি কম্পেনসেটেড এন্ড ওবিয়েটেড। এখনোই বলছি আমাদের কথা শেষ কথা নয়, ওনারা আসুন, আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রতিবেদনের অপেক্ষায় আছি, আসলে পরে ওপেনলি উই হ্যাভ গন আউট টু দ্য প্রেস। গত 3 দিন আগে আমরা প্রেস নোট দিয়েছি যে আমরা উই আর এক্সপেক্টিং এ রিপোর্ট ফ্রম দ্য শিক্ষা মন্ত্রণালয়, কী বিষয়ে সম্মানিত শিক্ষকরা হার্ট ফিল করেন, নিয়ে আসেন আমাদের সঙ্গে বসেন, উইল সেটেল অল অফ ইট, নাথিং ইজ বিয়ন্ড ডিসকাশন। কিন্তু জনাব মান্নান, এইটি খুব একটু কৌতূহলোদ্দীপক না যে জনাব হাফিজউদ্দিন খান অডিটর কন্ট্রোলার জেনারেল ছিলেন, তিনিও আসলে বুঝতে পারছেন না। আমি কারণ আপনি বলতে চাই না, তিনি আজকে আমার সাথে অত্যন্ত সম্মানিত মানুষ, উনার সঙ্গে আমি কাজও করেছি। এখন উনি একজন রিটায়ার্ড পারসন অলসো, এইটা কোট আর কোটে বলতে চাচ্ছেন, হয়তো উনি রিটায়ার্ডের জন্য উনার একটা সফট ফিলিং আছে, থাকতে পারে, হি ক্যানট সে দ্যাট। এখন ব্যাংকাররা সেপারেট, রিটায়ার্ড লোকেরা সেপারেট, অমুকরা সেপারেট, তমুকটা সেপারেট, এরকম করে যে প্রত্যেকে যার যার দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে হলে সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা কোথায় যাবে? আমি ডক্টর সাদত হোসেনের কাছে একটি অন্য প্রসঙ্গে আসতে চাই। ডক্টর সাদত হোসেন, আপনি নিশ্চয়ই বলবেন এই প্রসঙ্গেই। আমি শুধু বলতে চাই যে এই যে শিক্ষকদের আন্দোলন, প্রকৃতির অসন্তুষ্টি, সেটি কি আমাদের জাতীয় এবং রাজনৈতিক এবং সামাজিক এবং অর্থনৈতিক এবং বাংলাদেশের ভবিষ্যতের বড় কোনো প্রভাব রাখবে কিনা? আপনি যদি লেখালেখি করেন, গবেষণা করেন, আপনার মন্তব্য একটু শুনতে চাইছি। আপনি আমার মনে হয় বড় প্রভাব রাখবে না, আলটিমেটলি এগুলি তো রিজলভ হয়ে যাবে। দেখেন, এই বর্তমান শাসক দলের অনেক রকম দোষ আছে, অনেক রকম দুর্বলতা আছে, অনেক রকম ভালো খারাপ মিশিয়ে কাজ করছে, তবে একটা তাদের শক্তি তারা প্রমাণ করেছে, বা তাদের ক্ষমতা, সক্ষমতা যাই বলেন, সেটা হলো দে, ইংরেজি শব্দটা বেটার, বাংলাটা হয়তো অতিক্রান্ত বলবে, দে হ্যাভ ওভারকাম অল দিস ক্রাইসিস। সুতরাং এইটা আমি আপনাকে বলে দিলাম, কয়েক মাসের মধ্যে এটা আরো আগেই রিজলভ হয়ে যাবে। এরা যাতে বলে সবাইকে ডেকে ডেকে একটা বুঝ দিয়ে দিবে। এই কারণে একটা বড় হচ্ছে, যারা এইসব গ্রুপগুলির লিডার, তারা কিন্তু ওনাদের আবার মানে জুনিয়র, এবং একই পলিটিক্যালি তাদের লিঙ্ক আছে। সুতরাং আলটিমেটলি
পলিটিক্যালি সুপেরিয়র যারা, তারা যখন ডেকে বুঝিয়ে টুজিয়ে দিবে যে এই করলে ভালো হবে, এই করবে, বেশি দূর আর যেও না। আর যারা আমরা সরকারি চাকরি করি তাদের কিন্তু লিমিটেশনস আছে, বেশি দূর যাওয়া সম্ভব না। এখন কথা হলো প্রশ্নগুলি কিছু কিছু, এটা মান্নান হয়তো ইন হ্যান্ডসেট স্বীকার করবেন, কিছু কিছু আমাদের কলিগের থেকে আপনাদের কলিগরা কিছু কিছু মানে অতিকথন আগে বলে ফেলছে, যখন খুশি করার জন্য বা যখন প্লেইং টু দ্য গ্যালারি তারা মানে বলে ফেলছে যে স্বতন্ত্র বেতন স্কেল হবে, ওই হবে। আমি বাংলাদেশ ব্যাংকের ইয়েতে মানে ডকুমেন্ট থেকে বের করে দেখাতে পারবো যে খুব হাইলি রেসপন্সিবল পিপল ইন দ্য গভর্নমেন্ট তারা কিন্তু বলছে স্বতন্ত্র বেতন স্কেল হবে, এবং অনেক দূর হয়েও গেছিল, একদম লাস্টে এসে এটা আটকে গেল। আবার হয়তো কোনো সময়ে ইউনিভার্সিটি টিচারদেরও আমার যত শুনছি কোনো ডকুমেন্টে নাকি এরকম আছে, আমি দেখি না, আছে হয়তো। যেটা হয় যখন অবস্থা থাকে তখন গাই বিএলএ মোষ দিব আমরা, এটা বলে ফেলি। তারপরে জিজ্ঞেস করলে বলে যে আরে বিএলএ তখন দেখা যাবে কারে কে পাবে। আপনি একটা কথা বলেন যে এগুলি আমলাতন্ত্র এরা করে, কিন্তু এখানে তো পুরো জিনিসটা না, এগুলি তো বেতন স্কেলটাকে আপনি সমর্থন করেন না। আমি মোটেই আমি আপনাকে সমর্থন না, আপনি আবার এমন ভাবে পয়েন্ট করেন, আটকিয়ে দিতে চেষ্টা করেন, সমর্থন অসমর্থনের না। আমি একটু বুঝি, এটা আমি ভালো উত্তর আছে। স্বতন্ত্র বেতন স্কেল করবে কি না করবে এটা সরকারের সিদ্ধান্ত। সরকার হলো সুপ্রিম, সরকার হলো সবরেন এখানে। তারা যদি মনে করেন করবেন, কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্টের বর্তমান শাসক দলের এখানে প্রথম একটা ইমোশনাল প্রবলেম আছে। আমার দিক থেকে যদি বলেন, আমি যেটা প্রবলেম দেখি সেটা বোধহয় ব্যুরোক্রেট হিসাবে বা আমার কনজারভেটিভ অ্যাটিটিউডে হয়তো বলতে পারেন, আমি ফ্লাড গেট প্রবলেম ভয় করি। আচ্ছা আচ্ছা, আর আওয়ামী লীগের একটা বিরাট আছে যে এই দেশে 2200-2300 স্কেল ছিল, একমাত্র রেলওয়েতে বোধহয় 700 না কয়টা স্কেল ছিল। এগুলিকে বঙ্গবন্ধু মুজাফর আহমদ সাহেবকে দিয়ে ইউনিফাইড স্যালারি স্ট্রাকচারে এনেছে। প্রথমে 10 গ্রেড, তারপরে 20 গ্রেড, এবং যেসব মেজর অ্যাচিভমেন্ট বঙ্গবন্ধু দেখানো হয়, একটা হলো প্রাইমারি এডুকেশন জাতীয়করণ, একটা হলো বেতন স্কেলকে ইউনিফাইড করা, এরকম কিছু আছে। এখন আওয়ামী লীগ এখানে সেইখানে তার ইমোশনাল ব্যাপার আছে, সেই বঙ্গবন্ধুর সেই অ্যাচিভমেন্টকে গুঁড়া করে দিয়ে তারা সেখানে আলাদা স্বতন্ত্র বেতন স্কেল করবে কিনা, এবং যদি করে তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংক আর ইউনিভার্সিটি বা থাকবে না, করলে আরো অন্তত 102টা করতে হবে। জনাব মুর্শিদ কুলি খান, আমি দেখুন, স্বতন্ত্র বেতন স্কেলেরটা স্যার বলছিলেন যে এটা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছিল, এবং আমরা কাগজে যেটা শুনেছি বিভিন্ন লেভেলে, যেটা এটা এক সময় মানে আপনার স্বীকৃত হয়েছিল। পরে যে কথাটা স্যার বলছেন যে সাবরেন সরকার হলো সাবরেন, বাস্তবায়ন করতে যে হয়তো তারা দেখেছে যে এখানে অনেক স্বতন্ত্র বেতন স্কেল দিলে অনেক সমস্যা আছে, বা হয়তো মেবি যে আদার সেক্টরস। কিন্তু যেটা বাংলাদেশ ব্যাংকের আমার মনে হয় যে কর্মকর্তাদের বেশি হার্ট করছে, সেটা হলো যে এন্ট্রি লেভেলে যেটা আপনার যুগ যুগ ধরে চলছিল, সে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ পাকিস্তান থেকে শুরু করে আমাদের, আপনি দেখেন সেখানে কিন্তু ওই যে এন্ট্রি লেভেলের যে অবনমন, নন ক্যাডার জব বলে অবনমনটা, এটা কিন্তু মানে বাংলাদেশ ব্যাংকের আমি যা দেখেছি যে কর্মকর্তা কর্মচারীরা এই জিনিসটা কিন্তু আপনার যদি এটার যদি অবসান হয় হয়তো মানে আমাদের 40 সেকেন্ড যদি সময় দেন, যেন মান্নান আপনি এটাকে কি বলবেন, এন্ট্রি লেভেলের অবনমনটা কেন? অবনমন আমি মনে করি না, এটা একটা আমাদের দেখার দৃষ্টিভঙ্গির মানে পার্থক্য। স্বতন্ত্র নিয়ে আমার বেশি পাওয়ার নিয়ে আমার আপত্তি নেই, হ্যাঁ, অন্য ধরনের বেতন পাওয়া তোমার আপত্তি নাই, কিন্তু স্বতন্ত্র উই আর সেপারেট, না সেটি কথা হচ্ছে না। কিন্তু আসলে প্রশাসন ক্যাডার অষ্টমে ঢুকবে, বাংলাদেশ ব্যাংক নবমে ঢুকবে, এটি কারণ কি? না, ক্যাডার ক্যাডার যেটাকে বলা হচ্ছে একটা ওপেন ন্যাশনাল এক্সাম হয়। ধরুন আপনি বিএসসি পাস, আমিও বিএসসি পাস, একই পরীক্ষা দিলাম, আমি কোয়ালিফাই করলাম, আমাকে একটা স্কেল দেওয়া হলো, এটা নো নাকাগুড়া কত, কিন্তু আপনি সেটা কোয়ালিফাই করতে পারলেন না বা পরীক্ষা দিলেন না, দ্যাট ইজ ইউর অপশন, না দিয়ে আপনি ঢুকলেন, হয়তো আপনি আমার থেকে কম পাচ্ছেন। তাহলে আমি যদি ক্লেম করি যে আমি ওপেন এক্সামে কম্পিটিশন করে এখানে বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট পলিসি উইদিন দেমসেলভস, উনাদের পরীক্ষাটা অনলি ফর দেম। আর আমি যে ক্যাডারে এসছি, আমি বিসিএস এডমিনি বলি, বিসিএস ফরেন বলি, বাংলাদেশ ব্যাংকের মানে ইউনিভার্সিটিকেও তো বোধহয় অষ্টম গ্রেডে দিছে, ইউনিভার্সিটি এন্ট্রি পয়েন্ট অষ্টম গ্রেড, ইউনিভার্সিটি এন্ট্রি গ্রেড অষ্টম গ্রেড। ক্যাডারকে যে অনলি থিং যেটা আমি মনে করি, এখানে এগেইন মাই ওন অপিনিয়ন, একটা ন্যাশনাল
পরীক্ষা যেখানে এই মিনিমাম কোয়ালিফিকেশন সবাই কমপ্লিট করতে পারছে, সেই কোয়ালিফাই করে আই হ্যাভ কোয়ালিফাইড, আমার একটা রিওয়ার্ড থাকবে না, তাহলে ওয়াই হ্যাভ এ সেপারেট এক্সাম? না তো বাংলাদেশ যদি আপনি ক্যাডার স্বীকারই করেন ওপেন এক্সাম, ক্যাডারের ভিত্তিটা কোথায়? এক্সামিনেশন, এক্সাম ছাড়া তো আপনি ক্যাডার হতে পারছেন না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্টের তাদের মধ্যে অনলি ফর দেম, দে অ্যাডভার্টাইজ দেয়ার ওন জবস। আর এখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে জাতীয় ভিত্তিতে ওপেন টু এভরিবডি। আমি জানি না জনাব মুর্শিদ কুলি খান এই প্রসঙ্গে কি বলবেন, আমরা তবে একটা বিরতি নিয়ে এসে জনাব মুর্শিদ কুলি খান আপনার বক্তব্য আমরা শুনতে চাইবো। আপনি শুনলেন জনাব মান্নানকে, আমরা ডক্টর সাদুদ হোসেনকে ওই বিষয়ে শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব মুর্শিদ কুলি খান, আপনি জনাব মান্নানকে শুনলেন, আপনার এই বিষয়ে বক্তব্যটা একটু শুনি। দেখুন, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি মানে শ্রদ্ধা রেখেই বলতে চাচ্ছি যে বাংলাদেশ এখন যে আপনি যদি দেখেন যে যেটি PSC পৃথিবীর মাধ্যমে সব নির্বাচিত দেশে হয় নাই। না পৃথিবীর সব দেশেই কিন্তু সেন্ট্রাল ব্যাংকে হ্যাজ গট দেয়ার ওন স্কেল। আমরা যদি আমাদের প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কা দেখি, প্রত্যেকটা দেশে আছে, সব দেশেই সেন্ট্রাল ব্যাংকের একটা নিজস্ব স্কেল, কারণ সেন্ট্রাল ব্যাংক একটা নিজস্ব আপনার স্বতন্ত্র। তার মানে সেন্ট্রাল ব্যাংকের নিজস্ব স্কেলের কথা বলছেন ডক্টর সাদুদ। কিন্তু আমরা যদি মনে করি যে না, সরকার বাহাদুর যদি মনে করে যেটা সরকার বাহাদুর সুপ্রিম বা সভরেন, তাদের বিবেচনায় তারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আপনি যেটা বলেছেন যে আলাপ আলোচনা করতে পারে বা তাদেরকে ডেকে বলতে পারে যে এই কারণে, তাদের যে ক্ষোভ সেটা গভর্নরের মাধ্যমে তারা জেনে নিতে পারে। ডক্টর সাদুদ হোসেন, আপনি জানেন যে জনাব মান্নান চলে যাবেন, সেই জন্য উনি থাকতে থাকতে আপনার মন্তব্য শুনতে চাচ্ছি যে এই ক্ষেত্রে আসলে সমাধানের পথটি কি বা সমাধান কিভাবে হবে বলে আপনি মনে করছেন বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে? সমাধান হয়ে যাবে এটা মান্নান ভালো বলতে পারবেন, কারণ ওনারা এগুলি রিজলভ করছেন। এর থেকে বড় বড় ঘটনাও অনেক বড় আমার মনে আছে, আমি আপনাকে বলি 9 ডিসেম্বর 2012 যেদিন বিশ্বজিৎকে করা হলো, সেই দিন যেই অবস্থা হয়েছিল, আমার মনে হয়েছে যে গভর্নমেন্ট টিকে কিনা সন্দেহ। বোধ হয় অন্য টাইপের গভর্নমেন্ট হলে সেদিন বা তার এক সপ্তাহের মধ্যে একটা বিরাট চেঞ্জ হয়ে যেত। কিন্তু এই গভর্নমেন্টের ওই যে টিকে থাকার প্রবলেম রিজলভ করার ক্ষমতাটা আছে, যে কোনোভাবে তারা এটা করে ফেলবে, একেও ডেকে বুঝাই দিবে। এরা বেশি দূর মুভমেন্টে যাবে না, গভর্নমেন্ট বুঝাই দিবে। ডক্টর সাদাত সিনিয়র পারসন বুঝিয়ে দিবে, হ্যাঁ সেইটার মূল কথা, আমরা বুঝাতে পারবো। কিন্তু বুঝার জন্য প্রয়োজন বসার, আলটিমেটাম ল্যাঙ্গুয়েজ 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এইটা বোধ হয় এই সমাজে, যে সমাজের সঙ্গে আপনি একটু কথা বলেন, হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, এরুডিশন, লেবার, এইখানে বোধ হয় আমরা ইউনাইজড একটা অ্যাটিটিউড বোধ হয় সম্ভব না, কিন্তু সরকারের পক্ষে তো সম্ভব না মোটেও। কিন্তু জনাব মান্নান, আপনি কি খেয়াল করেছেন এই সরকারের এই 7 বছর যদি আমি ধরি, এই 7 বছরের মধ্যে যতগুলি সমালোচনার মধ্যে পড়েছেন তার অধিকাংশ আসলে অর্থ মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্তকে কেন্দ্র করে। সর্বশেষে এটির আগে যদি আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বাড়ানোর কথাও বা ভ্যাট আরোপের কথাও যদি ধরি, হলমার্ক কেলেঙ্কারির কথা ধরি, আমরা মানে এইটি আপনি আপনার কাছে কিরকম লাগে? সহজ ব্যাখ্যা হতে পারে অর্থই সকল অনর্থের মূল। মানুষকে আঘাত করে বেশি, সবচেয়ে বেশি তার অর্জন, সেই দিকে আপনি দেখতে পারেন। আর একটা হতে পারে যে কেউ আমরা পেয়ে খুশি না, উই ওয়ান্ট মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর, অল অফ আস ইনক্লুডিং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আমরা আরো বেশি ভ্যাট চাই, আমরা আরো বেশি কর চাই। দিস ইজ অনগোয়িং প্রক্রিয়া। আমাদের মূল কথা যেটা, উই আর এ গভর্নমেন্ট ফর দ্য হোল কান্ট্রি, নট ফর পার্টিকুলার গ্রুপস অফ পিপল, নট ফর ব্যাংক, নট ফর সেন্ট্রাল ব্যাংক, নট ফর ABCD বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান। আমাদেরকে সার্বিক জাতীয় ভিত্তি দেখতে হবে। আমি আবার একটা কথা শেষ করতে চাই, স্বতন্ত্র স্কেল আই ডোন্ট এগ্রি। মোর কম্পেনসেশন যদি ওনারা ডিজার্ভ করে ফর স্পেশাল রিজনস আলোচনা করে দেওয়া হোক, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু উই আর সো উই মাস্ট হ্যাভ সেপারেট স্কেল, এই অ্যাটিটিউডটা is not probably is not acceptable. জনাব মান্নান, আপনাকে আমরা আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই এবং আপনি চলে যাবেন সেজন্য দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য বিদায় নিয়ে যাই। আমরা একটু ডক্টর সাদত হোসেনের কাছে প্রশ্নটি করে রাখি, তারপর আমরা একটু বিরতিতে চলে যাচ্ছি। ডক্টর সাদত, শিক্ষার্থীদের যে পাঠদান বন্ধ করে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু গত বছর বা এই রকম উত্তাল সময় বিশ্ববিদ্যালয় খোলা রেখেছেন, তারা সেশন জট অনেকখানি কমিয়ে রেখেছেন। তারা যে এই মর্যাদার প্রশ্নে, তাদের বলা মর্যাদার প্রশ্নে এতটা সিরিয়াস, সেই বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? দুই দিক থেকে সেটি আমরা একটু জানতে চাই। আমাদের দর্শকরাও আপনার কাছে এটি জানতে চাইছেন যে আপনি বিষয়টিকে আসলে কতটা
গুরুত্ববহ বলে মনে করেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের দুই অতিথির সঙ্গে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব ডক্টর সাদত হোসেন, আমাদের দর্শকরাও জানতে চাইছেন যে এই যে শিক্ষকরা যে বলছেন যে তারা বাধ্য হচ্ছেন, কারণ এর আগে আরো নানা রকম, এই বিষয়টির সাথে আপনি কেমন মূল্যায়ন করেন? আমার ধারণা যে তারা আসলে ক্লাস না নিতে, আমরা যখন বলছিলাম যে শিক্ষার্থীদের জিম্মি করে তারা কেন আন্দোলন করছে, সেই প্রসঙ্গে দেখেন, যখন এগুলি ক্ষমতার দ্বন্দ্ব ব্যাপার আছে এখানে, আপনারা যেটা বলেন এগুলিও মানে অনেকটা হৃদয়গ্রাহী চিত্তাকর্ষক কথা, যে ক্লাস করে। আমি তো বিদেশেও দেখছি, আমার বোস্টন ইউনিভার্সিটি দেখছি ক্লাস বন্ধ রাখে, টিচাররা যখন করে ক্লাস বন্ধ রাখে। এগুলি যখন আমরা বলি তখন নানান রকম কথাবার্তা সুন্দর সুন্দর বলি, যা যখন দরকার তখন সেটা করে। যেমন আমরা অনেক সময় সন্ত্রাসের বিপক্ষে বলি, আবার যখন মুভমেন্টের দরকার হয় নিজের পার্টির বিরুদ্ধে অনেক সময় দেখা যায় হরতাল করে। বিএনপির সাপোর্টাররা বিএনপির বিরুদ্ধে হরতাল করছে, আওয়ামী লীগের সাপোর্টাররা আওয়ামী লীগের বিরুদ্ধে হরতাল করছে, এই রেজিমও করছে লোকাল ইয়েতে। তো এগুলি যা যখন দরকার হয় সেভাবে করে। তো তারা তো যখন কর্মবিরতি করবে, তো কর্মবিরতি করি তো এই কথা বলবে না যে আসো আমরা ক্লাস নিয়ে কর্মবিরতি করি। এটা আপনার ডিসিশন যখন নেবে যে কর্মবিরতি করবে, তখন ক্লাস কিছু বাদ যাবে। এটা নিয়ে আপনি দুঃখ করতে পারেন, এই করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো তারা তো ক্লাস বন্ধ করবে, পরীক্ষা বন্ধ করবে, এগুলি চলবে। কথা হলো বেশি দিন হলে যাতে না হয় সেটার প্রতি হয়তো আপনি তাদের দাবিটাকে আপনি যৌক্তিক মনে করেন কিনা? আমি এটা নিয়ে আমি বলেছি যে দাবিটা এই কারণে আসছে, বিকজ অ্যাজ এ গ্রুপ দে থিঙ্ক দে আর দ্য মোস্ট ব্রিলিয়ান্ট গ্রুপ, এবং তারা অন্য সবার অ্যাটলিস্ট সমান পাবে। টিচারদের আগে তো স্কেল কম ছিল, কিন্তু তখন তারা হয়তো মানে ওইভাবে ভালো করে দেখে নাই, চক্ষু মেলিয়া দেখে নাই। এখন তারা যদি শব্দ ইউজ করেন, এখন তারা আগে থেকে চালাক হয়ে গেছে। এখন তারা চোখ কান খুলে গেছে, তারা দেখছে আরে আমার রেজাল্ট ভালো, আমার ক্যারিয়ার ভালো, আমি ব্রিলিয়ান্ট, আমি রিসার্চ করতে পারি, আমার একাডেমিক ক্যাপাবিলিটি এখনো বেশি, তো আমার থেকে বেশি পাবে কেন? আমাদের সময় তো এই কথা বলে নাই, কারণ আমাকে সে বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে আপনার থেকে আমার একাডেমিক ক্যারিয়ার ভালো বা আপনার থেকে আমি পরীক্ষা ভালো দিচ্ছি। আমি চ্যালেঞ্জ করতে পারি যে এখনো পরীক্ষা দেন, যে কোনো পরীক্ষা আসেন, ওপেন বুক হোক ইয়ে হোক, আই ক্যান কম্পিট অ্যান্ড আই এম শিওর দ্যাট আই উইল নট ডু ব্যাড। এটা তখন তারা বলেন না, তারাও বুঝেন। এখন তারা মনে করে আমার থেকে লো কোয়ালিটির লোক কেন আমার থেকে বেশি বেতন পাবে, মর্যাদা বেশি পাবে। এটা হচ্ছে মোদ্দা কথা। এখানে আপনি মনে রাখলে ঝামেলা হবে না, বুঝতে সেটি মোটামুটি বোঝা যাচ্ছে। আমাদের দর্শকদের একজন আজকে আমাকে ফোনে বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বা অন্য ব্যাংকের কর্মকর্তারা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তারা যে স্বতন্ত্র বেতন স্কেল বা অন্য কিছু আশা করেন বা আমরা দেশের তুলনা করেন, সেটি খুব ভালো তুলনা কিনা। কারণ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তো খুব সহজ শর্তে ঋণ পান, আরো অনেক সুবিধা পান, যেটি আসলে অনেক সময় আমরা পেয়ে থাকেন না। তো দুটিকে তো আসলে তুলনা করা ঠিক হবে না। এই বিষয়ে জনাব মশিদুল খান, আপনি কি বলবেন? দেখুন, আপনি কথাটা ঠিকই বলেছেন যে বাংলাদেশ ব্যাংকে মানে হাউস বিল্ডিং লোন বা অন্যান্য সুযোগ সুবিধা আছে, যেটা মানে সেক্ষেত্রে এটা সত্যি। কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু যে খুব বেশি টাকা চায় তা না। তারা যে জিনিসটা হলো যে একটা মর্যাদা, হ্যাঁ, এখানে বিষয়টা হলো মর্যাদার প্রশ্ন। আপনি টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু বাংলাদেশ ব্যাংকে যখন বলা হয় বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা কৃষি ব্যাংক, এদের সঙ্গে মানে এক করে দেখা হয়, সেটা সেই বিষয়টাও কিন্তু এখানে আছে যে বাংলাদেশ ব্যাংকের আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু আজকের না, এটা সেই 1982-83 থেকে আমরা শুনে আসতেছি। বিভিন্ন কমিশন বিভিন্ন রকম সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংকের জন্য, যে আপনি বাংলাদেশ ব্যাংকের রেগুলেটর করেছেন, হ্যাঁ, এবং বাংলাদেশ ব্যাংকের আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের একজন জিএম বেতন পায় সোনালী ব্যাংকের একজন ডিজিএম এর সমান। জিএম বেতন পায় সোনালী ব্যাংকের ডিজিএম এর সমান। এর মধ্যেও বাংলাদেশ ব্যাংকের র্যাঙ্ক হায়ারার্কি অনেক বেশি, সেই জন্য বাংলাদেশ ব্যাংকের জিএম মানে একটু আসলে মানে মিলাইলে সমান না।
এখানে মানে জিএম দ্রুত হতে পারবেন, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই যে এই যে জিএমের পরে ইডি আছে, হ্যাঁ 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 ওদের তো আপনার জিএমের পরে ইডি আছে না আপনাদের, and that is the highest, তারপরে that is the highest আছে। post, হ্যাঁ। তো এগুলি মিলাইলে আবার ওই এক্সিকিউটিভ ডিরেক্টর কিন্তু হাইয়েস্ট আর পোস্ট, ওনাদের GM এর পরে MD। এর উপরে আছেন আপনার ডেপুটি গভর্নর এবং গভর্নর, সেটা সরকার মানে অ্যাপয়েন্টেড, হ্যাঁ। সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কিছু বলার নেই। জি। না, বাংলাদেশ ব্যাংকে আপনি দেন বা না দেন সেটা প্রশ্ন না, এখানে যে বিষয়টা যে এন্ট্রি লেভেলে বাংলাদেশ ব্যাংকের যে এটা ছিল সারা জীবন, সেখান থেকে তাদেরকে মানে আপনার ওয়ান গ্রেড হ্যাঁ যে ডাউন করা, সেইটাই আমার মনে হয় যে এটা আমার ধারণা। আমি যদিও মান্নান বলেছেন যে না এটা আমরা এখন, আমার ধারণা এটা জাস্ট এক কলমের খোঁচায় এটা ঠিক করে দিবে। কারণ এটা একটা অবভিয়াস, যে যত কথাই বলুক, বাংলাদেশ ব্যাংকের যিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তার যোগ্যতা, তার মেধা, তার বিশেষ করে বর্তমান সময় আগে কি কোনো অংশেই একজন কাডার অফিসার, কাডার কিন্তু 28টা 29টা আছে। আপনি কাডার বলতে আপনারটা শুধু বুঝিয়েন না, Right. কাডার তো সেগুলি একজন অন্য নিচের দিকের যেসব কাডার আছে তার থেকে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কোনো রকমেই লেস মেধাবী না, বেশি মেধাবী। ডক্টর সাদত, আপনার উদ্দেশ্যে এই মাত্র কয়েকটি এসএমএস আসছে। একটি আপনাকে যদি একটু পড়ে শোনায়, ফারুক, উনি বলছেন যে রিক্রুটমেন্ট রুল অনুসারে ক্যাডারদের চেয়ে নন ক্যাডারে মিনিমাম যোগ্যতা বেশি লাগে, ক্যাডারে গ্রাজুয়েট আর নন ক্যাডারে মাস্টার্স। আপনার উদ্দেশ্যে কারণ হচ্ছে যে আরেকজন বলছেন যে ডক্টররাও তো সমাজের খুব মেধাবী অংশ, আরেকজন না বেশ কয়েকজন, তারাও কি তাহলে স্ট্রাইক করা উচিত, তাদেরকেও তো এই না, ক্যাডারে? আমি তো বলছি যে এগুলি জটিল বিষয়কে এনেছেন। এবং আপনারা এখানে আরেকটা জিনিস ভুল করা হয়, হিটারোজেনিয়াস গ্রুপ মানে অসম গ্রুপকে সমান হ্যাঁ, করে মানে ঝামেলার আমার মধ্যে, আপনার- যেমন আমার বাংলাদেশ আপনার- ব্যাংক কিছুটা জি। মোর্শেদ কুলি খান সাহেব, বাংলাদেশ ব্যাংকের অফিসারের সাথে আপনি অন্যান্য যেসব ব্যাংক আছে সেগুলির এনসিবি তার তুলনা করেন না। আমি তো বাংলাদেশ ব্যাংকের বোর্ডেও ছিলাম, অন্যান্য ব্যাংকের বলছেন বোর্ডে বা সোনালী অন্যান্য ব্যাংকের ব্যাংকের চেয়ারম্যান হিসাবে ছিলাম, কৃষি ব্যাংকের জেনারেল ম্যানেজার ছিলাম, সে আজ থেকে 30 বছর আগে। তো আমি তো সব ইয়েকে দেখেছি, প্রাইভেট ব্যাংক প্রায় সবগুলির অনেকগুলির বোর্ডে আমি ছিলাম। তো বাংলাদেশ ব্যাংকের অফিসারদের সাথে আপনি যদি এখন অন্যান্য ব্যাংকের অফিসার, এনসিবির অফিসারদের তুলনা করেন, এটা ফেয়ার হবে না। বাংলাদেশ ব্যাংকে কথাবার্তা বললে, যে ইয়ে করলে আপনি বুঝবেন যে দে আর এ ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, তাদের রিক্রুটমেন্ট ভিন্ন, তার চলাফেরা, তার এথিক্স ভিন্ন রীতিমতো, তার সুতরাং বাংলাদেশ ব্যাংকে করতে হবে। যেমন টিচারদের ক্ষেত্রে আমি বলি, নন হোমোজেনিয়াস গ্রুপকে বা হিটারোজেনিয়াস গ্রুপকে আপনারা সব টিচার করতে থাকেন। টিচার, ইউনিভার্সিটি টিচারের সাথে কলেজ টিচারের তুলনা হয় না, কলেজ টিচারের সাথে আবার এই 4টা গ্রুপ 4 ধরনের ট্রিটমেন্ট পাবে। তো এগুলি সব বসলে খুব ভিতরে ঢুকে কাজ করতে হবে। তবে বাংলাদেশে আমার ধারণা স্বতন্ত্র বেতনের স্কেল এই গভর্নমেন্ট অন্তত করবে না। ডক্টর সাদত হোসেন, একটি প্রশ্ন আসছে, সেই প্রশ্নটিকে আমি কিভাবে প্যারাফ্রেজ করি, যে সব সময় আমাদের তর্কটাকে আমরা একটা আবেগের জায়গায় নিয়ে যাই, যে শিক্ষকরা আমাদেরকে পড়িয়েছেন, ডাক্তাররা আমাদের চিকিৎসা করেছেন, সাংবাদিকদের আমাদের খবর দেন, এই জাতীয়, যেখানে যুক্তির প্রসঙ্গটা একটু কম থাকে। এর কারণটা কি? বা আমরা এটা খুব সুন্দর, এটার ভালো উত্তর আছে। সেটা হলো, দেখেন, ইমোশন বা আবেগ, হ্যাঁ, এইটা তর্ক নয়, হ্যাঁ, এটা তর্কের নয়, কিন্তু এটাই মূল তর্ক নয়, কিন্তু এটা তর্কের একটা বড় উপাদান। আমি দেখবো যে কোন কথাটা বললে আমি করতে পারি। আমি দেখেছি যখন ওই কেনেডি এরা কন্টেস্ট করছিল সময় 1982 দিকে যখন হচ্ছিল, তখন আমি দেখতাম, আমি বলতাম ওখানে, আরে কেনেডির বক্তৃতা শুনলে তো মনে হয় যে কাজী জাফর ইংরেজিতে বক্তৃতা দিতেছে। আর মানে ইমোশন ইজ নট আর্গুমেন্ট, বাট ইমোশন ইজ এ ভেরি স্ট্রং ফ্যাক্টর ইন আর্গুমেন্ট। আমি এমন ভাবে বলবো যে যাতে আপনাকে আমি টেনে আনতে পারি। এটা কিন্তু বড় বড় আদালতও সেইভাবে কিন্তু বড় উকিলরা প্রেজেন্ট করেন, এবং বারবারই এটা আমরা দেখেছি। খুন হয়েছে 2টা লোক, আপনি দেখেন যে এই লোকটার খুন সাংঘাতিক জিনিস, কিন্তু এটা আপনি দেখেন আবেগ কাটতে চেষ্টা করেন। সেজন্য বলে আমরা, ইমোশন ইজ নট আর্গুমেন্ট
বাট ইমোশন ইজ এ ভেরি স্ট্রং ফ্যাক্টর ইন আর্গুমেন্ট। আমাদের ওই কারণে এই উত্তরটা আশা করি এই উত্তরটা পেয়েছেন। রাইট আমাদের দর্শকরা বলছেন যে বাংলাদেশ ব্যাংকে আসলে সেম ব্র্যাকেট আদার ব্যাংকে রাখাটা যুক্তি কিনা, কতটা সেটা আপনি মনে করেন। আমাদের হাতে একদমই সময় নেই জনাব মুর্শিদ কুলি খান, আমরা আপনার কাছে শেষ কথা জানতে চাইবো যে আপনি কিভাবে এই সমস্যার সমাধানটি আশা করছেন বা মনে করছেন যে কিভাবে এটি হবে। ডক্টর সাদ হোসেন খুব কনফিডেন্ট যে কিছুদিনের মধ্যে এটি সমাধান এই হয়ে যাবে। সমস্যা আমিও স্যারের সঙ্গে মানে একমত যে এটা মানে সরকার বাহাদুর উনি যদি আলোচনা করে বা এটা মানে একমাত্র তাদের সদিচ্ছা বা তারা যদি করতে চায় এবং এটা অতি শীঘ্রই সমাধান হয়ে যাবে। আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা তাদের Already- আন্দোলন স্থগিত করেছে Already তাদেরকে বলা হয়েছে আজকে থেকে, এবং তারা হয়তো নিশ্চয়ই কোনো আপনার Signal সংকেত পেয়েছে। সিগন্যাল পেয়েছে যে জি, কাজেই hopeful যে এটা খুবই মানে সহজেই এটা সমাধান হয়ে ডক্টর যাবে। সাদ হোসেন, জনাব মুর্শিদ কুলি খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।